হেই যোদ্ধারা, তোমরা কতবার পড়ে গেছো আর গোনা তো মুশকিল। হাঁটু খারাপ, হাত কাঁপছে আর চারপাশে সবাই বলে দিচ্ছে হয়তো এখন ছেড়ে দেওয়ার সময় এসেছে। কিন্তু তারা যা বলেরা সেটা এই: যুদ্ধ শেষ হয় তখনই যখন তুমি বলো শেষ। 7 বার পরও 8 বার উঠে দাঁড়াও, জাপানি প্রবাদ। প্রাচীনরা এমন কিছু জানতেন যা আমরা আজকের তাড়াহুড়ো আর রাতারাতি সাফল্যের জগতে ভুলে গেছি। তারা বুঝতে পেরেছিল বিজয় মানে কেবল কখনো না পড়ে যাওয়া নিয়ে কথা নয়, এটা মানে হেরে না মানা, পরাজয়ের মুখোমুখি হয়ে বলো আজ নয়, কখনো নয়। এটা কোনো গল্পের মিথ্যে উস্কানি না, এটা সেই কাঁচা ঝালমলহীন সত্য যা যোদ্ধা, নির্মাতা আর স্বপ্নদ্রষ্টাদের অন্ধকারতম সময় পার করে দিয়েছে। এই মুহূর্তে হয়তো তুমি তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আছো। হয়তো তুমি এমন কিছুতে ব্যর্থ হয়েছ যেটাতে তুমি নিজের সবটাই দিয়েছিলে। হয়তো তুমি হারিয়েছ এমন কিছু যা ছাড়া তোমার বাঁচা অসম্ভব মনে হতো। হয়তো তুমি এত ক্লান্ত যে শ্বাস নেওয়াও যেন একটা চেষ্টার কাজে পরিণত হয়। কিন্তু ভালো করে শোনো, প্রাচীন জ্ঞান হাজার হাজার বছর টিকে আছে শুধু সুন্দর লাগার জন্য নয়, টিকে আছে কারণ সেটা সত্যি। আর সত্যিটা হলো এটাই: যখন তোমার মনে হবে সব শেষ, ঠিক তখনই তোমার আসল গল্প শুরু হয়। প্রাচীন ঋষি, দার্শনিক আর যোদ্ধারা আজকের মতো আরাম সুবিধা পেত না। কোনো সেফটি নেট ছিল না, কোনো দ্বিতীয় সুযোগ মিষ্টির মতো হাতের কাছে পড়ত না। তারা পড়লেও মাটি ছিল কঠিন, তারা ব্যর্থ হলেও ফলাফল ছিল নির্মম। তবুও তারা একটা শক্তিশালী জিনিস খুঁজে পেয়েছিলেন: মানুষ কখনোই প্রথম কষ্টে ভেঙে পড়ে না, 10 বারেও ভেঙে পড়ে না। সে বাঁক নেয়, শেখে, মানিয়ে নেয় আর আগের চেয়ে আরও শক্ত হয়ে ফিরে আসে। এটা কোনো ভাকা পজিটিভিটি বা নিজের যন্ত্রণা অস্বীকার করার ব্যাপার না, এটা সেই যন্ত্রণাকে সম্মান দেওয়ার ব্যাপার। আর সেটা যেন তোমার শেষ গল্প না লেখে নেয়। তিব্বতের পাহাড় খেতে অ্যাথেন্সের মন্দির পর্যন্ত সব প্রাচীন শিক্ষা একটাই কথা বলে, শুধু ভাষা আলাদা। ধৈর্য শুধু গুণ নয়, এটা একমাত্র রাস্তা। কোনো কিছুর জন্য যা সত্যি মূল্যবান সেটা সহজে পাওয়া যায় না। তুমি এখানে সুচয় আসনি, তুমি এই ভিডিওতে ক্লিক করেছ কারণ তোমার ভিতরে কোথাও সব সন্দেহ আর ক্লান্তির নিচে একটা অংশ আছে যা হার মানতে রাজি না। তোমার সেই অংশটা কোনো অস্থায়ী হতাশার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। সেই অংশটা প্রাচীনদের মতোই জানে জিত না হওয়া পর্যন্ত কিছুই শেষ নয়। আরও গভীরে যাওয়ার আগে লাইক বাটনে চাপ দাও, যাকে এটা শোনানো দরকার তার সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তুমি প্রতিশ্রুতিবদ্ধ তোমার পরিবর্তনের জন্য। ভিডিওর কোনো অংশ বাদ দিও না, এখানে থাকা প্রতিটা কথাই তোমার ভিত্তি নতুন করে গড়ার জন্য। কমেন্টে লিখো, আমি সবসময় উঠে দাঁড়াই। প্রথমত, যুদ্ধক্ষেত্রটা তোমার ভিতরে। সবচেয়ে বড় যুদ্ধগুলো দূরের জমিতে লড়াই হয় না, সেগুলো লড়াই হয় তখন যখন তুমি একা। তোমার চিন্তার সাথে সিদ্ধান্ত নেওয়া হয় হার মানবে নাকি লড়বে। যে নিজেকে জয় করে সে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। কনফিউশিয়াস। প্রাচীন যোদ্ধারা এটা বুঝত, আধুনিক সমাজ সেটা ভুলে গেছে। শত্রু বাইরে নয়, শত্রু হলো তোমার মাথার ভেতর যে কণ্ঠস্বর বলে তুমি যথেষ্ট নও। সেটা সেই ভয় যা ফিসফিস করে বলবে তোমার উচিত নিরাপদে থাকা। সেটা সেই সন্দেহ যা বলে তোমার স্বপ্ন তোমার মতো কারোর জন্য অনেক বড়। প্রতিটা যুদ্ধ যা জেতার যোগ্য সেটা শুরু হয় তোমার নিজের মনের ভেতর। এখন তোমার জীবনটা একবার দেখো, প্রতিটা বাধা যা তোমার সামনে এসেছে, ভাঙা সম্পর্ক, টিকতে না পারা ব্যবসা, ভঙ্গুর স্বপ্ন, এসব আসল সমস্যা নয়, এগুলো লক্ষণ মাত্র। আসল যুদ্ধটা তোমার মাথার ভেতরেই। এটা যুদ্ধে লড়াই হচ্ছে তোমার বর্তমান আমি আর তোমার সম্ভাব্য ভবিষ্যৎ আমির মধ্যে। প্রতিদিনের সিদ্ধান্ত: আরাম করা নাকি উন্নতি করা, সন্তুষ্ট থাকা নাকি সংগ্রাম করা, শুধু বাঁচা নাকি সত্যিই জীবনযাপন করা। স্পার্টানরা কিংবদন্তি হয়ে ওঠেনি কারণ তাদের কাছে বেশি শক্তিশালী অস্ত্র ছিল, তারা কিংবদন্তি হয়েছিল কারণ তারা তাদের মনকে অটুট করে গড়ে তুলেছিল। যখন একটা স্পার্টান ছেলেকে একা জঙ্গলে পাঠানো হতো, তখন পরীক্ষা ছিল বাঁচার কৌশল নিয়ে না, বরং ভয়ের ওপর জয় পাওয়ার জন্য। তারা জানতেন দুর্বল মন নিয়ে যোদ্ধা মানে একটা শরীর যা পড়ে যাওয়ার অপেক্ষায় থাকে। কিন্তু যোদ্ধা যিনি নিজের অন্তর্জগৎকে নিয়ন্ত্রণ করেছেন তাকে কেউ থামাতে পারে না। যোদ্ধা হতে যুদ্ধক্ষেত্রের দরকার নেই, দরকার একটা আয়না। প্রতিদিন সকালে উঠেই যেই ব্যক্তি যন্ত্রণার মধ্যেও নতুন দিনকে মুখোমুখি হতে চয়ন করে, সেটাই একটা বিজয়। যখন পরিস্থিতি কঠিন হয় কিন্তু আবার ছেড়ে দেওয়ার ইচ্ছা ঠেকিয়ে রাখে, সেটাই একটা যুদ্ধে জয়ের মতো। যখনই তুমি হতাশার বদলে আশা বেছে নাও, অচলতার বদলে কাজ বেছে নাও, হাল না ছেড়ে ধৈর্য ধরো, তুমি নিজের উপর জয়লাভ করছো। এটা হলো সত্যিকারের যুদ্ধে জয়। অন্তরের যুদ্ধক্ষেত্রেই চ্যাম্পিয়নরা তৈরি হয়, আলোয় নয়। ভিড় যখন চিৎকার করছে তখন নয়, বরং ভোর 4টার অন্ধকারে। যখন তোমার শরীর ছেড়ে দেওয়ার কথা বলছে আর মন দয়া চাইছে, তখনও তুমি একটু শক্তি জোগাড় করে চলতে থাকো। তখনই তুমি বুঝতে পারো আসলে তোমার ভিতর কি আছে। সত্যিটা যা কেউ শুনতে চায় না সেটা হলো তোমাকে পরীক্ষা দিতে হবে। জীবন এমন ধাক্কা দেবে যা তোমার শ্বাস রোধ করবে, মানুষ তোমাকে হতাশ করবে, পরিকল্পনা ভেঙে পড়বে, স্বপ্নগুলো যেন হারিয়ে যেতে বসেছে।
অসম্ভব কিছু নেই, কিন্তু যদি তুমি নিজের ভিতরের যুদ্ধে জয়ী হয়ে যাও, যদি তোমার মনকে টেকসই করতে পারো, তোমার আত্মাকে অটুট করতে পারো, তোমার ইচ্ছাশক্তিকে অচল করতে না দাও, তাহলে বাইরে থেকে কিছুই তোমাকে সত্যিই হারাতে পারবে না। বাইরের পরিস্থিতির বদল আসার অপেক্ষা বন্ধ করো, নিজের অন্তরের পরিবেশ বদলাতে শুরু করো। তোমার মনকে প্রশিক্ষণ দাও, ঠিক যেমন প্রাচীন যোদ্ধারা তাদের শরীরকে প্রশিক্ষণ দিত, শৃঙ্খলা বারবার চর্চা দিয়ে, বুঝে যে দুর্বলতা তোমার শত্রু নয়, বরং শক্তি তৈরির সুযোগ। তুমি তো নিজেই সেই যোদ্ধা আর যুদ্ধক্ষেত্র। আর এই সুন্দর কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো, বিজয়ীকে হবে তা তুমি নিজেই ঠিক করো, তোমার পরিস্থিতি না, তোমার অতীত না, কিংবা যারা তোমার প্রতি সন্দেহ পোষণ করেছে তারা না। প্রতিদিন তুমি ওঠো আর সিদ্ধান্ত নাও, তুমি নিজেকে জয় করবে নাকি নিজের কাছে পরাজিত হবে। নিচেই ঘোষণা কমেন্ট করো, আমি আমার মনের মালিক। দ্বিতীয়টা, চাপ থেকেই তৈরি হয় হীরা। যে ওজন এখন তোমাকে চাপ দিচ্ছে, সেটা তোমাকে ধ্বংস করার জন্য নয়, বরং তোমাকে এক অটুট কিছুতে পরিণত করার জন্য। শান্ত সমুদ্র কখনো দক্ষ নাবিক তৈরি করে না, নাবিকরা। আফ্রিকান প্রবাদ। পৃথিবীর মাটির অনেক গভীরে কার্বন অন্ধকারে বসে আছে অবিশ্বাস্য চাপের নিচে। চারদিক থেকে টন টন শক্তি চাপা পড়ছে, প্রচণ্ড গরম, পালানোর কোনো উপায় নেই। যদি সেই কার্বন চিন্তা করতে পারত, তাহলে হয়তো মনে করত যে ওটা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতির একটা গোপন কথা আছে, চাপ কখনো ভামে না যা জোয়ারের মতো ঝলমল করবে। চাপই তো ওর সত্যিকারের দীপ্তি দেখায়। তুমি এখন ঠিক সেই কার্বনের মতো। প্রতিটা কষ্ট, প্রতিটা ব্যর্থতা, প্রতিটা মুহূর্ত যখন জীবন অসম্ভব ভারী মনে হয়, সেটাই হলো তোমার ভেতরে কিছু মূল্যবান জিনিস তৈরি করার জন্য চাপ আসছে। তুমি যে চাকরি হারিয়েছিলে, সেটা শুধু একটা ক্ষতি ছিল না, সেটা একটা চাপ যা তোমাকে তোমার অজানা প্রতিভা আবিষ্কার করতে বাধ্য করছে। যে সম্পর্ক শেষ হয়ে গেছে, সেটা শুধু বেদনা নয়, সেটা একটা চাপ যা তোমাকে শেখাচ্ছে তুমি আসলে কি পাওয়ার যোগ্য। প্রাচীন লৌহকাররা জানত, তারা আগুন ছাড়া কিংবদন্তি তলোয়ার তৈরি করতে পারবে না। তারা ধাতুকে এত গরম করত যে সেটা জল জল করত, তারপর অবিরত কুড়ান দিয়ে পেটাত আর বারবার ঠান্ডা পানিতে ডুবিয়ে দিত। প্রতিটি চক্র তলোয়ারটাকে আরও শক্তিশালী করত। তারা ধাতুটাকে নষ্ট করছিল না, তারা তার দুর্বলতা তুলে নিচ্ছিল, এমন কিছু তৈরি করছিল যা যে কোনো যুদ্ধে টিকতে পারবে। ঠিক এভাবেই তোমার সাথেও হচ্ছে। যখন জীবন তোমাকে চাপ দেয়, যখন পরিস্থিতি তোমাকে পিটিয়ে দেয়, তখন তোমাকে গড়ে তোলা হচ্ছে। অনাবশ্যক জিনিসগুলো পুড়িয়ে ফেলা হচ্ছে, দুর্বলতাগুলো ধরা পড়ে মুছে ফেলা হচ্ছে, শক্তি তোমার অন্তরতম অংশে গেঁথে যাচ্ছে। কিন্তু যেই জিনিস আলাদা করে যাদের হিরে হতে পারছে আর যাদের কেবল কয়লা থেকে যাচ্ছে, সেটা হলো প্রক্রিয়াটা মেনে নেওয়া। চাপ আসছে, সেটাই স্বীকার করা। তুমি মেনে নাও বা না নাও, ব্যাপারটা একটাই, তুমি কি এই চাপকে মোকাবেলা করে টিকে থাকবা, নাকি হেরে গিয়ে ভেঙে পড়বা, নাকি বদলে যাওয়ার পথে নিজেকে ছেড়ে দিয়ে উজ্জ্বল হয়ে উঠবা। তোমার সমস্যাগুলো তোমার বালিরণ, যন্ত্রণাই পারে তোমার মুক্তা হয়ে উঠতে। যেই চাপ এখন তোমার ওপর, সেটা তোমার পরিবর্তনের জন্য বিশেষভাবে তৈরি। এটা কোনো র্যান্ডম ঘটনা না, কোনো অর্থহীন ব্যাপার না, এটা ঠিক তোমার দরকারি সেই জিনিস যা তোমাকে তোমার হওয়ার পথে নিয়ে যাবে। চাপ কমানোর জন্য দোয়া করো বন্ধ করো, টিকে থাকার শক্তির জন্য দোয়া শুরু করো। এটা থেকে শিখার বুদ্ধি, আর যা এটা তোমার ভিতরে তৈরি করছে সেটা দেখার দৃষ্টি। তৃতীয়ত, সময় তোমার বন্ধু, শত্রু নয়। ঘুড়ি তোমার সুযোগ কমাচ্ছে না, এটা তোমার শক্তি, তোমার বুদ্ধিমত্তা, তোমার আসন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি গুনছে। নদী পাথন কেটে যায় শক্তির কারণে নয়, ধৈর্যের কারণে। জাপানি প্রজ্ঞা। তুমি ক্যালেন্ডার দেখলে আতঙ্কে ভরে ওঠো, আর একটা বছর শেষ, আর একটা জন্মদিন পেরিয়ে গেল, আর একটা ডেডলাইন আসছে, তুমি মনে করো সময় শেষ হয়ে আসছে। সময় যেন কোনো মহাবিশ্বের স্টপওয়াচ হাতে নিয়েছে আর তোমার সুযোগ শেষ হয়ে আসছে। কিন্তু এই মিথ্যাই তোমাকে ছোট করে রাখে। সময় তোমার শত্রু না, এটা তোমার সবচেয়ে বড় শিক্ষক, সবচেয়ে ধৈর্যশীল বন্ধু, তোমার গোপন সুবিধা। বাঁশগাছ 5 বছর মাটির নিচে শিকড় গড়ে কাটায়, 5 বছর অদৃশ্য পরিশ্রম, 5 বছর যে কেউ দেখলে ভাববে কিছুই হচ্ছে না। তারপর মাত্র 6 সপ্তাহে সেটা 90 ফুট উঁচু হয়ে যায়। বাঁশগাছ 5 বছর নষ্ট করছিল না, 5 বছর কাটিয়েছিল অপ্রতিরোধ্য ভিত্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন হয়তো তুমি তোমার গোপন সময় থাকো। মানুষরা দেখতে পায় না তুমি কি তৈরি করছো, তুমি নিজেও বেশিরভাগ দিন তা দেখতে পাও না। আর তোমার মাথার ভেতরের সেই কণ্ঠস্বর বারবার বলে, কেন এত দেরি হচ্ছে, তোমার এখন পর্যন্ত আরও এগিয়ে থাকা উচিত ছিল। কিন্তু সেই কণ্ঠস্বর বুঝতে পারে না প্রকৃত উন্নতি কেমন হয়। প্রাচীন জ্ঞান শেখায় প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবু সব কিছু সম্পন্ন হয়। ওক গাছ রাতারাতি শক্তিশালী হয়ে ওঠার জন্য চাপ দেয় না, লার্ভা ভেতরে আতঙ্কিত হয় না। কোকুন, চাঁদ তার বিভিন্ন স্তর পার হওয়ার জন্য কখনো ক্ষমা চায় না। প্রকৃতির সবকিছু তার নিজের সময় মতো ফোটার ওপর বিশ্বাস রাখে। তোমাকে এভাবেই শেখানো হয়েছে যে যদি সাফল্য দ্রুত আসে না, তাহলে তা আসবে না।
সোশ্যাল মিডিয়া তোমাকে শুধু হাইলাইট দেখায়, হঠাৎ করেই মিলেছে সাফল্য, মুহূর্তেই বদলে যাওয়া। কিন্তু তারা দেখায় না সেই 10 বছরের পরিশ্রম যা ওই হঠাৎ সাফল্যের আগেই হয়েছে। তারা দেখায় না পথে পথে হওয়া ব্যর্থতাগুলো, তারা দেখায় না সেই ধীর ঝকঝকে নয় এমন প্রক্রিয়াটা হবে। প্রতিটি দক্ষ শিল্পী একই কথা বলবে, দক্ষতা অর্জন করা যায় না তাড়াহুড়ো করে। মূর্তিকারী মার্বেলকে তাড়াতাড়ি করতে পারে না, মৃৎশিল্পী কাজকে তাড়াতাড়ি করতে পারে না। মানের জন্য সময় লাগে, গভীরতার জন্য সময় লাগে, সত্যিকারের পরিবর্তনের জন্য সময় লাগে। এবং তুমি এক একটা মাস্টারপিসে পরিণত হচ্ছ, সেটা তুমি বুঝো বা না বুঝো। তোমার স্বপ্নগুলো দেরি করে আসেনি, তুমি পিছিয়ে পড়নি। এমন কোনো মহাজাগতিক সময়সীমা নেই যা বলে তুমি এক্স অর্জন করবি ওয়াই বয়সে। এটা মানুষের তৈরি একটা ধারণা, যেটা তোমাকে স্বল্পতা বোধ করানোর জন্য। ব্রহ্মাণ্ডের একটা আলাদা সময়ের হিসাব আছে, প্রস্তুতির, সাজসজ্জার নিখুঁত সময়ের একটা হিসাব। তুমি যত দেরি দেখেছ সবই তোমার সুরক্ষা দিয়েছে, যত না শুনেছ সবই তোমাকে অন্য পথে নিয়ে গেছে, যত দরজা বন্ধ হয়েছে সবই তোমাকে একটা গাইডলাইন দিয়েছে। তুমি ঠিক সময় মতো কিছু চাইছিলে, কিন্তু যখন সেটা আসেনি তখন মনে হয়েছিল সময় তোমার সাথে নেই। কিন্তু এখন পিছনে ফিরে দেখো কত বিপদ তোমার হাতছাড়া হয়েছে তোমার অজান্তি। সময় তোমার পথকে ছেকে নিচ্ছে, যা তোমাকে আঘাত দেবে তা সরিয়ে দিচ্ছে। যখন তুমি পড়ে যাওয়ার সামনে ছিলে তখন তোমাকে থামিয়ে দিচ্ছে, আর যখন দরকার তখন গতি বাড়িয়ে দিচ্ছে। যখন তুমি ওড়ার জন্য প্রস্তুত ছিলে। দেরি মানেই না তুমি না পারছো, অপেক্ষা মানেই সময় নষ্ট হওয়া নয়। প্রতিটি মুহূর্ত তোমার মধ্যে কিছু না কিছু যোগ করছে, তোমাকে ভবিষ্যতের জন্য তৈরি করছে। তোমার মূল্যায়ন করো না কত দ্রুত এগিয়ে যাচ্ছ দেখে। ধীর হও, শ্বাস নাও, বিশ্বাস করো তুমি ঠিক সেখানে আছো যেখানে তোমাকে থাকা উচিত। তোমার যা শেখা দরকার তা শিখছো, তোমাকে যেই মানুষ হতে হবে হচ্ছ ঠিক তেমনভাবেই। সবাইকে জানাও কমেন্ট করে, আমার সময় পারফেক্ট। চতুর্থ, ব্যর্থতা ফিডব্যাক শেষ নয়। তোমার সবচেয়ে বড় ব্যর্থতা যেটা মনে করো তা হলো আসলে তোমার সবচেয়ে দামি শিক্ষক তোমাকে ঠিকই দেখাচ্ছে তুমি কি শিখতে চাচ্ছ। আমি কখনো ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টা পথ খুঁজে পেয়েছি যা কাজ করে না। থমাস এডিসন। প্রাচীন রসায়নবিদরা জীবন জুড়ে চেষ্টা করতেন সীসাকে সোনায় পরিণত করার। একের পর এক পরীক্ষা ব্যর্থ হলো, সূত্রগুলো কাজ করল না, তত্ত্বগুলো ভেঙে পড়ল। কিন্তু ইতিহাস যা প্রায় ভুলে যায় তা হলো এই ব্যর্থতাগুলো আধুনিক রসায়নের ভিত্তি করেছিল। তারা ব্যর্থ হয়নি, তারা আবিষ্কার করেছিল। প্রতিটা ভুল উত্তর তাদের বুঝতে সাহায্য করেছিল কিভাবে ব্রহ্মাণ্ড আসলে কিভাবে কাজ করে। তুমি তোমার ব্যর্থতাগুলোকে মনে করো এক ধরনের শিকল হিসেবে, যা তোমার পা আটকে রাখে, তোমাকে ধীর করে, তোমার পরিচয় ঠিক করে, আর তোমাকে বিশ্বাস করায় যে তুমি পারবা না। কিন্তু ব্যর্থতা তোমার মূল্যকে নির্ধারণ করে না। এটা একটা তথ্য, একটা ইনফরমেশন। এটা ব্রহ্মাণ্ডের একটা ভাষা যা বলছে এই পথে না, ওদিকে চেষ্টা কর। যখন একটা বাচ্চা হাঁটতে শেখে সে শতবার পড়ে, আসলেই শতবার। সে হোঁচট খায়, পড়ে যায়, মুখ থেতলে পড়ে যায়, কিন্তু কেউই মাটিতে পড়ে থাকা ওই ছোট্ট বাচ্চাকে দেখে বলে না, আচ্ছা তোর জন্য হাঁটা হয়তো ঠিক নয়। এটা তো একদম মিথ্যা। আমরা জানি হাঁটা শিখতে গেলে পড়াও লাগে, কিন্তু ছোটবেলা আর বড় হবার মধ্যে কোথাও আমরা এই সহজ সত্যটা ভুলে গেছি। আমরা ফেলিয়ারকে এখন একটা সিদ্ধান্ত মনে করতে শুরু করেছি, একটা পরিবর্তনশীল না। আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে পড়ে গেলে আর উঠে দাঁড়াতে হবে না। আমরা ফেলিয়ারকে প্রক্রিয়ার অংশ হিসেবে না দেখে আমাদের সীমাবদ্ধতার প্রমাণ ভাবতে শুরু করেছি। তোমার ব্যর্থ ব্যবসাটা তোমাকে শিখিয়েছে কোনটা কাজ করে না। মার্কেট প্লেসে তোমার সেই সম্পর্কটা যা শেষ হয়ে গেছে তা তোমাকে শিখিয়েছে আসলেই তোমার সঙ্গী থেকে কি চাই। তোমার পরিকল্পনা যা ভেঙে পড়েছিল তা তোমাকে শিখিয়েছে কায়রা আরও মজবুত ভিত্তি গড়তে। এর মধ্যে কিছুই বৃথা যায়নি, সবটাই একটা ফিডব্যাক ছিল যা দেখিয়েছে তোমার ধারণাগুলো কোথায় ভুল ছিল, কোথায় তোমার পদ্ধতিতে পরিবর্তন দরকার। এডিসনের উক্তি শুধু চতুর নয়, এটা একদম মানসিকতার বদল। সে 10,000 বার চেষ্টা করে ব্যর্থ হয়নি, সে 10,000 বার চেষ্টা করে 10,000টা শিক্ষা নিয়েছে। প্রতিটা চেষ্টা এক একটা সম্ভাবনাকে বাদ দিয়েছে, ধীরে ধীরে সংকীর্ণ করে নিয়েছে। সাফল্যের পাত, প্রতিটা ব্যর্থতাই আসলে অগ্রগতি ছিল। প্রাচীন যোদ্ধারা স্পারিং করে ট্রেনিং করত, ইচ্ছে করে এমন লড়াই করত যেখানে তারা হারত, আঘাত পেত, ভুল করত। তারা ব্যর্থতা এড়াত না, বরং খুঁজে বেড়াত, কারণ তারা জানত ট্রেনিংয়ের প্রতিটা ভুল তাদের জীবনের বাস্তব যুদ্ধে বাঁচিয়ে দেবে। তোমার এখনকার ব্যর্থতাগুলো হলো অনুশীলন, এটা ট্রেনিং। প্রতিটা ভুল তোমাকে আরও ধারালো করে তুলছে, প্রতিটা বিঘ্ন তোমাকে আরও শক্তিশালী করে তুলছে। প্রতিটা ব্যর্থতা এমন জ্ঞান দিচ্ছে যা কোনো বই তোমাকে দিতে পারবে না। তোমার ভাঙার ঘটনায় তোমার পরিচয় নয়, তুমি কেমন করে নিজেকে আবার গড়ে তুলছ সেটাই তোমার পরিচয়। ব্যর্থতা থেকে পালানো বন্ধ করো, ভয় পালা বন্ধ করো, ওকে বিশ্বাস করা বন্ধ করো যে তুমি মহান হওয়ার জন্য তৈরি নও। ব্যর্থতা তোমার শত্রু নয়, ও তোমার শিক্ষা। 5 নম্বর, তোমার দাগগুলোই তোমার পরিচয়পত্র। যেই ক্ষতগুলো তোমাকে লজ্জিত করে ওগুলো প্রমাণ যে তুমি এমন লড়াই করেছ যা অনেকের পক্ষে সম্ভব হয় না, আর তবুও তুমি টিকে আছো। কষ্ট থেকে সবচেয়ে শক্তিশালী আত্মারা জন্ম নিয়েছে, সবচেয়ে বড়রা চরিত্রগুলো দাগ দিয়ে ছেটে গেছে। খালিল জিব্রান। প্রাচীন জাপানি যোদ্ধারা তাদের দাগগুলোকে সম্মানের প্রতীক মনে করত। প্রতিটা দাগ একটা গল্প বলে, কোনো যুদ্ধে বেঁচে থাকা, কোনো শিক্ষা নেওয়া, এমন একটা মুহূর্ত যখন মৃত্যু কাছে এসেছিল কিন্তু তাদের ছোঁয়াই পারেনি। তারা তাদের দাগগুলো লুকাত না, গর্বের সঙ্গে তা বহন করত, কারণ সেই দাগগুলো প্রমাণ ছিল তারা শুধু নামমাত্র যোদ্ধা নয়, সত্যিকারের যোদ্ধা।
তুমি তোমার ব্যথা লুকানোর চেষ্টা করছো, যেন সেটা লজ্জার কিছু, যে বিচ্ছেদের মধ্য দিয়ে তুমি গেছো, যে দেউলিয়া হওয়া থেকে বেঁচে গেছো। তুমি যে আসক্তির সঙ্গে লড়েছিলে, যে বিষণ্ণতা তোমাকে প্রায় নিচে টেনে নিত, তুমি ওই অভিজ্ঞতাগুলো লুকিয়ে রাখো, আশা করো কেউ জিজ্ঞেস করবে না, ভেবেছো তোমার ক্ষতগুলো তোমাকে দুর্বল করে তোলে। কিন্তু এটা তুমি বুঝতে পারো না, তোমার দাগগুলোই তোমার পরিচয়পত্র। এগুলো তোমার শক্তির প্রমাণ, দুর্বলতার নয়। জীবন যখন সহজ তখন যে কেউ বলতে পারে সে শক্তিশালী, কিন্তু তোমার কাছে তো প্রমাণ আছে, দাগ আছে, জীবনের সেই অভিজ্ঞতা আছে যা বলে আমি নরকে মোকাবেলা করেছি আর এখনও এখানে আছি। একটা গাছের কথা ভাবো, একটা গাছ পাহাড়ের ঢালে বেড়ে ওঠে, যেখানে ঝড়ো বাতাস লাগে, তার গুড়ি টান হয়ে যায়, শাখাগুলো মোচড়নো, ছাল মোটা আর খসখসে হয়। একদম ভিন্ন আর একটা গাছের সঙ্গে তুলনা করো, যা কোনো সুরক্ষিত উপত্যকায় বেড়ে ওঠে, লম্বা, সোজা আর মসৃণ, কিন্তু খুব নরম। কোন গাছ ঝড়ের মোকাবেলা করতে পারবে? যে গাছটা দেখতে পারফেক্ট, না যে গাছটা প্রতিটা ঝড়ের চিহ্ন বহন করে? তুমি সেই পাহাড়ের গাছ। তোমার দাগ, তোমার সংগ্রাম, তোমার ক্ষতগুলোই তোমাকে এমন শক্তিশালী করেছে যা আরাম কখনো করতে পারেনি। তোমার শিকড় এমনভাবে গেড়ে উঠেছে, তোমার ভেতর এমন একটা শক্তি খোলস গড়ে উঠেছে যা কোনো আঘাত সহ্য করতে পারে। তুমি শিখেছো ভাঙার আগে ফ্লেক্সিবিলিটি দেখাতে। তোমার জীবনে যাদের থেকে অনুপ্রেরণা পেয়েছো, যাদের তুমি নেতৃস্থানীয় মনে করো, তাদের গল্প ভালো করে দেখো। সেখানে তুমি ঘা দেখতে পাবে, তুমি ব্যথা দেখতে পাবে, তুমি এমন মুহূর্ত দেখতে পাবে যখন তারা ভেঙে গিয়েছিল আর ধীরে ধীরে নিজেকে আবার গড়ে তুলেছিল। তাদের সেই ঘা তাদের সাফল্যের ছোটখাটো ঘটনা নয়, বরং সেগুলো ছিল তাদের সাফল্যের ভিত্তি। সবচেয়ে বড় শিক্ষকরা হলেন যারা সবচেয়ে কঠিন পাঠ শিখেছেন। সবচেয়ে দয়ালু হৃদয়গুলো সেইগুলোই যা ভাঙে আর আবার জোড়া লাগে। সবচেয়ে শক্তিশালী মন সেইগুলোই যা টুটে যায় কিন্তু ফিরে এসে একত্র হয়। তোমার ভবিষ্যতে এমন মানুষ থাকবে যারা ঠিক তোমার মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাবে। তারা সেই ট্যাকি পানিতে ডুবে যাবে যা প্রায় তোমাকে ডুবিয়ে ফেলেছিল। আর যখন তারা তোমার সাথে দেখা করবে, তোমার দাগগুলো তাদের আশার আলো হবে। তোমার বেঁচে থাকা তাদের প্রমাণ হবে যে তারাও পারবে। তোমার দাগগুলো তোমার লজ্জা নয়, ওগুলো তোমার গল্প। ওগুলো তোমার দুর্বলতা নয়, ওগুলো তোমার সাক্ষ্য। এগুলোই তোমাকে অযোগ্য করে তোলে না, এগুলোই তোমাকে তোমার উদ্দেশ্যে আত্মবিশ্বাস, দয়া আর সেই শক্তি নিয়ে এগিয়ে যেতে যোগ্য করে, যা কেবল ভেঙে পড়ে আর ঠিক হয়ে ওঠার সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে আসে। 6 নম্বর, তোমার সন্দেহকারী লোকদের চুপ করিয়ে দাও সফল হয়ে। যারা তোমার সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলছে, তারা তোমার সম্পর্কে একটা গল্প লিখছে। তাদের কলম ধরতে দিও না যখন তুমি নিজেরাই শেষ লেখা লিখতে পারো। সবচেয়ে বড় বদলা হলো বিশাল সাফল্য। ফ্র্যাঙ্ক সিনাত্রা। প্রাচীন রোমে একটা মজার ঘটনা ঘটেছিল। প্রথা ছিল এরকম, যখন কোনো সেনাপ্রধান যুদ্ধ থেকে জয়ী হয়ে ফিরত, সে গর্বের সঙ্গে সড়ক ধরে মিছিল করত আর জনতা উল্লাস করত। কিন্তু রোমের বুদ্ধিমত্ত ছিল আলাদা। তারা একজন দাসকে সেনাপ্রধানের পেছনে দাঁড় করাতো আর ফিসফিস করে বলতো, মনে রাখো তুমি তো মাত্র একজন মানুষ। এটা বিজয়কে কমতর দেখানোর জন্য না, বরং সেনাপ্রধানকে নম্র রাখার জন্য। আর যা মজার, দাসটি কোনো সমালোচক বা সন্দেহভাজন ছিল না। সে জয়লাভের পরেই সেখানে থাকত, আগে নয়। তোমার সন্দেহভাজনরা আছে, তারা তো নিজেরাই ঠিক করে নিয়েছে তোমার কানে ফিসফিস করে দিবে লড়াইটা শুরু করবার আগেই। তারা বলছে তুমি পারবি না চেষ্টা করবার আগেই। তারা তোমার গল্প শেষ হবার আগেই তোমার শেষটাই লিখে ফেলছে। তাদের এমন কোনো অধিকার নেই, তারা সেই জায়গায় পৌঁছায়নি। আর তোমারও তাদের কাছে তোমার সম্ভাবনা নির্ধারণ করার কোনো দায় নেই। যেই মানুষগুলো কখনো অসাধারণ কিছু করেছে, তারা সবাই একই কথা শুনেছে, এটা অসম্ভব, তুমি যোগ্য নও, তোমার কাছে প্রয়োজনীয় কিছু নেই। রাইট ভাইয়েরা, মানুষ কখনো উড়তে পারবে না বলা হয়েছিল। ওয়াল্ট ডিজনিকে বলা হয়েছিল তার কল্পনা শক্তি নেই। ওপ্রাকে বলা হয়েছিল সে টেলিভিশনের জন্য উপযুক্ত নয়। জে.কে. রাউলিংকে 12টি প্রকাশক প্রত্যাখ্যান করেছিল, তারা বলেছিল তার বই বিক্রি হবে না। সন্দেহকারীরা ঠিক ছিল না, তারা শুধু বেশি আওয়াজ করছিল। আর বেশি আওয়াজ করার একটা ঝুঁকি হলো, তারা তোমার ভিতরে শান্ত সত্যের কণ্ঠস্বরকে ঢেকে দিতে পারে। সেই কণ্ঠস্বর যেটা জানে তুমি সক্ষম, যেটা তোমার সম্ভাবনা দেখে, যেটা তোমার স্বপ্নে বিশ্বাস করে। কিন্তু সত্যিটা হলো, প্রাচীন জ্ঞান আমাদের শেখায় অন্য মানুষের তোমার ব্যাপারে অন্যদের মতামত তোমার কোনো কাজের কথা না। স্টোয়িক দার্শনিকরা আমাদের মনে করিয়ে দিয়েছেন যে আমরা অন্যরা আমাদের সম্পর্কে কি ভাববে বা বলবে সেটা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা শুধু আমাদের কাজ, আমাদের চেষ্টা, আমাদের পথে থাকার প্রতিশ্রুতি নিয়ন্ত্রণ করতে পারি। কারো সন্দেহের কারণে তোমার স্বপ্ন ভেঙে যাওয়া ঠিক এমন যেন তুমি গাড়ি চালিয়ে যাওয়ার সময় অন্য কেউ স্টিয়ারিং হুইল ধরে ফেলে। যারা তোমার ওপর সন্দেহ করে, তারা অনেক সময় তাদের নিজের সীমাবদ্ধতার কারণে করে। তারা কখনো তোমার মতো চেষ্টা করে সফল হয়নি,
তাই তারা তোমার সফল হওয়াটা কল্পনাও করতে পারে না। তারা তাদের স্বপ্নকে তারা ছেড়ে দিতে চায়, তাই তারা চায় তুমি তোমার স্বপ্ন ছেড়ে দাও। এটা খারাপ উদ্দেশ্যে নয়, বরং কারণ তোমার সাফল্য তাদেরকে তাদের নিজস্ব পরাজয়ের মুখোমুখি হতে বাধ্য করবে। প্রাচীন গ্রিক অলিম্পিক খেলোয়াড়রা যারা কঠোর পরিশ্রম করত, যারা তাদের উৎসর্গ বুঝত না, তারা তাদের নিয়ে ঠাট্টা করত। যখন তারা অনুশীলন করত তখন অন্যরা পার্টি করত, যখন তারা নিজেকে নিয়ন্ত্রণ করত অন্যরা মজা করত। সমালোচকরা তাদের ত্যাগ দেখে হাসত, তাদের আবেগকে প্রশ্ন করত। কিন্তু যখন সেই খেলোয়াড়রা অলিম্পিক পদক নিয়ে মঞ্চে দাঁড়াতো তখন কেউ সন্দেহকারীদের কথা আর কোনো মানেই রাখে না। জয় সব সমালোচনা মুছে দেয়। তোমার সন্দেহকারীদের সাথে ঝগড়া করার দরকার নেই, তাদের বোঝানোর দরকার নেই। তোমার স্বপ্নের পক্ষে বা উচ্চাকাঙ্ক্ষার জন্য নিজেকে ব্যাখ্যা করার দরকার নেই। শুধু চুপচাপ একাগ্রচিত্তে নিষ্ঠার সাথে কাজ করো। তোমার ফলাফল যেন কথা বলে, তোমার সাফল্য হোক তোমার জবাব। যারা তোমার বিরুদ্ধে সন্দেহ করে তাদের প্রতি সবচেয়ে বড় প্রতিবাদ রাগ নয়, সেটা হলো সাফল্য। কথায় নয়, কাজে তাদের ভুল প্রমাণ করা। তারা বলেছিল তুমি ছেড়ে দেবে, কিন্তু তুমিই প্রতিদিন হাজির হচ্ছ। তারা বলেছিল তুমি ব্যর্থ হবে, কিন্তু তুমিই টিকে আছো। তারা শপথ করেছিল তুমি পিছিয়ে পড়বে, কিন্তু তুমিই সফল হচ্ছ। প্রাচীন জ্ঞান বলে সিংহ ছোট কুকুরের ঘেউ ঘেউ শুনে পেছনে ফিরে তাকায় না, সিংহ হাঁটে চলতে থাকে, কারণ সে জানে কোথায় যাচ্ছে আর নিজের ক্ষমতা কতটা। তুমি সেই সিংহ। সন্দেহকারীরা ছোট কুকুর, যারা নিরাপদ দূর থেকে আওয়াজ করছে। পেছনে ফিরে তাকিও না, গতি কমিও না, বিতর্কে পড়েও থামিও না। তোমার নিজের লক্ষ্যের দিকে হেঁটে যাও। যাদের তোমাকে এগিয়ে নিতে পারছে না তাদের ক্ষমতা দাও না। যাদের কোনো কিছু তৈরি করার অভিজ্ঞতা নেই তাদের কথা কেন তোমার তৈরি করা সব ভেঙে দিতে দাও। যারা নিজেরাই আত্মসমর্পণ করেছে তাদের কথা শুনে তুমি কেন হাল ছাড়ো? এখনই তোমার কাছে একটা সিদ্ধান্ত নেওয়ার সময়। তাদের কথা সত্য প্রমাণ করো নাকি ভুল। শক্তিটা তো একই, চেষ্টা একই, কিন্তু ফলাফল সম্পূর্ণ আলাদা। তোমার সাফল্য যেন সব সন্দেহকে চুপ করিয়ে দেয়, সেটা বেছে নাও। তোমার জয় যেন তাদের সব কথার চেয়ে জোরে খোঁটা দেয়, সেটা বেছে নাও। সমালোচনা যতই হোক না কেন, নিজের শব্দে, নিজের চেষ্টায় নিজের শেষ অংশ লিখো। নিজের অস্বীকারযোগ্য প্রমাণ গড়ে তোলো যে তুমি সবসময় তাদের কল্পনার চেয়ে বেশি সক্ষম ছিলে। নিজেই শক্তিশালী বক্তব্যটা পোস্ট করো, আমার সাফল্যই আমার জবাব। 7 নম্বর, বিশ্রামও যুদ্ধের একটা অংশ। যে যোদ্ধা কখনো তার তরোয়াল ঢাকবে না শেষ পর্যন্ত সেটার উপরেই পড়ে যাবে। কখন বিশ্রাম নিতে হয় জানাটা ততটাই জরুরি যতটা জানাটা কখন আক্রমণ করতে হয়। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবু সবকিছু সম্পন্ন হয়। লাউজি, প্রাচীন সৈন্যবাহিনী এটা বুঝত। আধুনিক সমাজ এটা ভুলে গেছে। বিশ্রাম মানে দুর্বলতা নয়, বরং এটা একটা কৌশলগত সুবিধা। প্রাচীন ইতিহাসের সবচেয়ে সফল সামরিক বাহিনী রোমান লিজিয়নরা তাদের সাম্রাজ্য গড়েছিল শুধু আক্রমণের মাধ্যমে নয়, কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে, যার মধ্যে বাধ্যতামূলক বিশ্রামের সময়ও ছিল। তীব্র মিছিলের পর তারা থেমে গিয়ে শক্তিশালী শিবির তৈরি করত। তারা জানত ক্লান্ত সৈন্যরা বড় ভুল করে ফেলে। তুমি তো শূন্য জ্বালানিতে চলছে ভাবছ, থামলে মানে হারানো। তুমি ক্লান্তি উপেক্ষা করে চলছ, তুমি তোমার শরীরের সিগন্যালগুলোকে এড়িয়ে যাচ্ছ। আর বিশ্রামকে এমন কিছু মনে করো যা তুমি নিতে পারো না, কিন্তু আসল কথা তুমি মিস করছো। তুমি কোনো মেশিন নও, তুমি একটা মানুষ যার সীমাবদ্ধতা আছে, আর সেগুলো অগ্রাহ্য করলে কেবল চলে যায় না, বরং ভেঙে পড়ে। প্রাচীন সবার ধারণাটা শুধু ধর্মীয় ছিল না, এটা ছিল বাস্তব জীবনের বুদ্ধিমত্তা। প্রতি সপ্তাহে একদিন পুরোপুরি বিশ্রাম নেওয়া দুর্বলতা নয়, এটা টেকসই থাকার ব্যাপার। এটা বোঝাপড়া যে অবিরাম কাজ করার পাশাপাশি বিশ্রাম না নিলে দমে যাওয়া ছাড়া আর কিছুই হয় না, সাফল্য নয়। এমনকি জমিনও প্রতি 7ম বছর জমিটা বিশ্রাম দেওয়া হতো, যেন সেটা আবার নতুন করে শক্তি সঞ্চয় করে আরও ভালো ফল দিতে পারে। তুমি বিশ্রামকে সময় নষ্ট করা মনে করো, কিন্তু জমিটা বিশ্রাম না পেয়ে সময় নষ্ট করতো না। সেটা পুষ্টি জমাচ্ছে, উর্বরতা ফিরিয়ে আনছে, পরবর্তী ফসলের জন্য প্রস্তুতি নিচ্ছে। তোমার মন, তোমার শরীর, তোমার আত্মাও এরকম সময় চায়। ওদেরও একটু সময় লাগে পুনর্গঠন করার জন্য, যাতে তুমি আবার লড়াইয়ে ফিরলে আসলেই কার্যকর হতে পারো। বিশ্বের সেরা অ্যাথলিটদের কথা ভাবো, তাদের ট্রেনিং শিডিউলে শুধু একটানা কাজ থাকে না, ওয়ার্কআউটগুলোতে রিকাভারি, বিশ্রামের দিন আর ঘুমের নিয়মও থাকে। ওরা বোঝে যে মাসেল গড়ায় ওয়ার্কআউটের সময় না, বরং বিশ্রামের সময়। ওয়ার্কআউট মাসেলগুলো ভাঙে, আর বিশ্রাম সেগুলো আগের চেয়ে ভালো করে গড়ে তোলে। তুমি যখন বারবার নিজেকে ধাক্কা দিচ্ছ আর বিশ্রামের সময় দিচ্ছ না, তখন তুমি নিজেকে পুরোপুরি ভাঙছ। মানসিক, আবেগগত, শারীরিক সব দিক থেকে ক্ষতি জমাচ্ছ। আর ভাবছ কেন তুমি শক্তিশালী হচ্ছ না। তুমি খালি পাত্র থেকে পানি ঢালছ আর বুঝছো না কেন কিছুই হচ্ছে না। বাইরে আসা। প্রাচীন তীরন্দাজরা জানত যে বাঁশটি সবসময় টানানো থাকলে তার শক্তি কমে যায়, দড়ি টেনে প্রসারিত হয়, কাঠ বাঁকানো যায়। আর যখন তীর ছোড়ার সময় আসে তখন তীর দুর্বল আর লক্ষ্য থেকে দূরে যায়। তাই তারা ব্যবহার না করার সময় বাঁশের দড়ি খুলে রাখত, শক্তি সংরক্ষণ করার জন্য যখন আসলেই দরকার হয়। তোমারও বাঁশের দড়ি খুলে রাখতে হবে। বিশ্রাম মানে পালানো নয়, বিশ্রাম মানে রিলোড করা। এটা হাল ছেড়ে দেয়া নয়, এটা প্রস্তুতি নেওয়া। এটা দুর্বলতা নয়, এটা বুদ্ধিমত্তা। সবচেয়ে দীর্ঘ যুদ্ধ টিকে থাকা যোদ্ধারা তারা যারা লড়াই করে না,
না, প্রতিটা যুদ্ধে একদম সমান জোর দিয়ে লড়ো। ওরাই জানে কখন শক্তি জমাতে হবে, কখন বিশ্রাম নিতে হবে, কখন একটু পেছনে সরে আসতে হবে, যাতে পরবর্তীতে আরও প্রবলভাবে এগোতে পারো। মজার ব্যাপার হলো, তুমি যে বিশ্রাম স্বেচ্ছায় নিতে অস্বীকার করছো, সেটা শেষমেশ জোর করে নিতে হবে। তোমার শরীর সেটা রোগের মাধ্যমে জোরপূর্বক নেবে, তোমার মন সেটা মানসিক ভাঙনের মাধ্যমে জোরপূর্বক নেবে। তুমি চাইলে কৌশলগতভাবে বিশ্রাম নিতে পারো, না হলে বাধ্য হয়ে বিশ্রাম নিতে হবে বিপর্যয়ের মাধ্যমে। যাই হোক, বিশ্রাম নিতে হবেই। পার্থক্য শুধু একটাই, সেটা তোমার শর্তে হবে নাকি অন্য কারো শর্তে, বাস্তবতার নিয়মে। তো আজ রাতে ঘুমাও, কাল একটু বিশ্রাম নাও। এই সপ্তাহটা নিজেকে শ্বাস নেওয়ার জায়গা দাও, কারণ তুমি দুর্বল নাও, বরং তুমি বুদ্ধিমান। কারণ তুমি হাল ছাড়ছো না, বরং শেষ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কারণ লড়াই শেষ হয়নি, বরং তুমি পরের রাউন্ডের জন্য প্রস্তুতি নিচ্ছ। ৮ নম্বর, শেষ ধাপটাই সবসময় সবচেয়ে কঠিন। জয় থাকে ঠিক এক ধাপ দূরে, যেখানে বেশিরভাগ মানুষ ফিরে যায়। তোমার আর তোমার সাফল্যের ফাঁকটা তোমার ভাবার চেয়ে অনেক কম দূরত্বে। জীবনের অনেক ব্যর্থতা ঘটে কারণ মানুষ বুঝতে পারে না তারা সফলতার কত কাছাকাছি ছিল যখন তারা হাল ছেড়ে দেয়। থমাস এডিসন। প্রাচীন অনুসন্ধানকারীরা নতুন জমি খুঁজতে সমুদ্রে মাসখানেক কাটাত। খাবার কমে যাচ্ছিল, ক্রুদের ধৈর্য শেষ হয়ে আসছিল, ঝড় তাদের জাহাজে আঘাত হানছিল। সবচেয়ে কঠিন সময় কখনো ছিল না যাত্রার মাঝখানে, সেটা ছিল ঠিক তখন যখন দিগন্তে জমির দেখা পাওয়ার আগ মুহূর্তে। সেই সময় যখন সন্দেহ সবচেয়ে জোরে চিৎকার দেয়, যখন ফিরে যাওয়াটাই একমাত্র যুক্তিযুক্ত সিদ্ধান্ত মনে হয়। আর কখনো কখনো ঠিক কয়েক ঘন্টার মধ্যেই তারা উপকূল দেখতে পেত, তারা সারাটা সময় যেটা খুঁজছিল। তুমি ঠিক উপকূল রেখার ঠিক আগে দাঁড়িয়ে আছো। তুমি হয়তো এখনো বুঝতে পারো না, কারণ দাঁড়ানো জায়গা থেকে সেটা দেখা যায় না। কিন্তু প্রাচীন জ্ঞানের প্রতিটা টুকরো, প্রতিটা ধৈর্যের গল্প একই কথা বলে। সবচেয়ে অন্ধকার সময়টা ঠিক ভোরের আগেই আসে। শেষ ধাপটাই সবচেয়ে কঠিন, কারণ সেটাই পরীক্ষা। ব্রহ্মাণ্ডা জিজ্ঞেস করছে, তুমি কি সত্যি এটা চাও নাকি শুধু কৌতূহলী ছিল? প্রাচীন পাথর শিল্পীদের একটা ধারণা ছিল, হাজারো আঘাত। তারা একটা বিশাল পাথরের ওপর হাজারবার আঘাত করত। শত শতবার আঘাত দিয়েছ, কিন্তু একদম কিছুই হয়নি। ৯০০ বার কিছু হয়নি, ৯৯৯ বার এখনও চোরা শক্ত। কিন্তু ১০০০তম আঘাতে পাথরটা ঠিক ২ ভাগে ভাগ হয়ে গেল। ওই শেষ আঘাতটাই কি পাথর ভাঙল, না আগে করা সব আঘাতের জমাটাই কি ভাঙিয়েছিল? তোমার প্রতিটা চেষ্টা ছিল পাথরের উপর একটা আঘাত। প্রতিটা ব্যর্থতা, প্রতিটা কঠিন দিন, প্রতিটা মুহূর্ত যেটা তুমি পার হয়ে গেছ, সবই একটা আঘাত ছিল। আর তুমি এখনই হাত তুলে দিতে যাচ্ছ ঠিক তখন যখন পাথর ফেটে যাবে, বিশ্বাস করে যে তোমার চেষ্টা সবটাই বৃথা গেছে, ফালতু। কিন্তু ওরা তো করেনি, ওরা জমাচ্ছে, অদৃশ্য ফাটল তৈরি করছে, সেই বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে যেটা আসছে। সমস্যা হলো ফাটলগুলো দেখা যায় না, কোনো প্রগ্রেস বারমেই যা দেখায় 99% সম্পন্ন। তাই তুমি তোমার চেষ্টা বিচার করে যা চোখে পড়ে। আর যখন বড় ধরনের বদল দেখতে পাও না, তখন মনে করো কিছুই হচ্ছে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হয় গোপনে, অদৃশ্য, যতক্ষণ না ওগুলো স্পষ্ট হয়ে ওঠে। তুমি একটা পরিবর্তনের মধ্যেই আছো। যেই যন্ত্রণা তুমি অনুভব করছো সেটা থামার সিগন্যাল না, বরং এটা ইঙ্গিত যে তুমি যেই কঠোর পরিশ্রম করেছো তার ফল সামনে আসছে। তোমার স্বপ্ন, তোমার লক্ষ্য, তোমার বড় সাফল্য, সেটাই হাতের কাছেই। এখন থামার সময় না, বরং আগের চেয়ে অনেক বেশি ঝাঁপিয়ে পড়ার সময়। কারণ ফিনিশ লাইন তোমার চোখের দেখা দূরের ঠিকও পারে। তোমার পূর্বপুরুষরা সেই সব শত্রু, দুর্ভিক্ষ, যুদ্ধ আর বিপর্যয় পার করেছিল যা আমাদের আধুনিক মনোবল ভেঙে দিতে পারত। সেই একই শক্তি তোমার রক্তে আছে, ওই একই জেদ তোমার রক্তে বয়ে যাচ্ছে। তোমার পরিবারের সবাই কঠিন সময় এলে হার মানেনি, ওরা কঠিন পরিস্থিতির চেয়ে আরও কঠিন হয়েছে। তাই এখন তোমার যা করতে হবে সেটা হলো আরেকটা পদক্ষেপ নেওয়া। একটাই, ১০০০টা না, ১০০টা না, শুধু একটাই। আর কাল আবার একটাই। কারণ জয় কখনো বড় লাফ দিয়ে আসে না, এটা আসে প্রতিদিন হাল না ছাড়া ছোট ছোট সিদ্ধান্তগুলো থেকে। শেষ পদক্ষেপটাই সবচেয়ে কঠিন, কারণ সেটাই স্বপ্ন দেখার মিথ্যা আর সফল হওয়ার বাস্তবতা এখানেই আলাদা হয়। যারা চেয়েছিল তাদের থেকে যারা পেয়েছে তাদের আলাদা করে। তুমি এত দূর এসে পৌঁছেছ, এখন থামার সময় নয়। এতটা বিনিয়োগ করেছ, এখন পিছিয়ে যাওয়ার মানেই সব নষ্ট করা। এত কিছু পার করে এসে এখন এক ধাপ ছাড়াও হার মানবে না, এটুকুই তোমার দরকার। এটাকে ধরো, তারপর আরেকটা ধাপ নাও। কারণ জয় পাওয়া না পর্যন্ত শেষ হয়নি। আর তুমি এখনও জিতনি, মানে শেষ হয়নি, মানে তুমি চলতেই থাকবে। এখনই কমেন্টে বলো, আমি এক ধাপ এগিয়ে যাচ্ছি। তুমি এই ভিডিও শুরু করেছিলে ভেঙে পড়ে, সন্দেহ নিয়ে। তুমি কি চালিয়ে যেতে পারবে কিনা সন্দেহ করছিলে, হয়তো এখনও করছো, হয়তো ব্যথাটা এখনও তীব্র, কিন্তু কিছু একটা বদলেছে, তাই না? এই প্রাচীন সত্যগুলোর মাঝে কোথাও তুমি একটা চিংড়ি, একটা স্মরণ, একটা যোদ্ধার আত্মার পুনর্জীবন খুঁজে পেয়েছ, যেটা তুমি ভেবেছিলে হারিয়ে ফেলেছ। যত ধীরে যাও না কেন, থামো না, এইটাই গুরুত্বপূর্ণ। কনফিউশিয়াস। প্রাচীন যুগের মানুষদের আমাদের মতো উত্তর ছিল না, ইন্টারনেট ছিল না, ঝটপট সমাধান ছিল না। তাদের কাছে ছিল আরও মূল্যবান কিছু, তাদের ছিল অটল এক বিশ্বাস। বুঝতে পারো, যখন মানুষ মনে কষে কিছু গড়ার জন্য তাকে কেউ থামাতে পারে না। তারা নিজেরাই গড়ে তুলেছিল সাম্রাজ্য, তৈরি করেছিল এমন দর্শন যা 1000 বছর পরও আমাদের পথ দেখায়। আর এটা তারা করেছে একটাই সহজ নীতিতে, হাল ছেড়ে দেওয়া মানেনি।
এটা তোমার উত্তরাধিকার, তোমার জন্মগত অধিকার। তুমি বেঁচে থাকা মানুষের বংশধর, যোদ্ধাদের বংশধর, যারা অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হয়েও কোনো না কোনোভাবে পথ বের করেছিল। তাদের রক্ত তোমার রগে বয়ে চলছে, তাদের শক্তি তোমার ডিএনএতে বেঁচে আছে। তারা কখনো হার মানেনি, সেটাই তোমার মধ্যে লিপিবদ্ধ। তোমার মনোবল, তুমি জিতো না ততক্ষণ শেষ হয়নি, তুমি হার মানো না ততক্ষণ শেষ হয়নি। তুমি নিজে ঠিক করো নিজে শেষ, আর তুমি এখনো ঠিক করনি। কারণ ভেতরের সমস্ত ভয় আর সন্দেহর নিচে একটা কণ্ঠ আছে, নীরব কিন্তু অটুট, যা বারবার বলে চলতে থাকো। ও কণ্ঠটাকে শোনো। ও জানে তোমার সচেতন মস্তিষ্ক ভুলে গেছে এমন অনেক কিছু। ও মনে রাখে তুমি যেই সব যুদ্ধ জিতেছ। ও জানে তোমার সহিষ্ণুতা কতটা শক্তিশালী। সেই কণ্ঠটাই তোমার প্রাচীন জ্ঞানের সঙ্গে সংযোগ, তোমার সেই অংশের সঙ্গে যা কখনো ভাঙবে না। তাই আবার উঠে দাঁড়াও, আরেকটা পদক্ষেপ নাও, আরেক রাউন্ড লড়াই করো। কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি, তোমার জয় এখনো লেখা হয়নি, কিন্তু আসছে। আর যখন আসবে তখন তুমি এই মুহূর্তটা ফিরে দেখবে আর কৃতজ্ঞ থাকবে যে তুমি হাল ছাড়োনি। যাওয়ার আগে নিজের প্রতি এক ধরনের অঙ্গীকার হিসেবে লাইক বাটনে চাপ দাও, নিচে কমেন্টে তোমার দৃঢ় প্রতীক্ষা লিখে দাও। যাদের এটা শুনতে দরকার তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ তোমার পরিবর্তন এখনই শুরু হচ্ছে। এটা শেষ নয়, একদমই নয়। তোমার সাফল্য আসছে, চালিয়ে যাও। তোমার শেষ ঘোষণা কমেন্টে দিয়ে যেও, আমি জিত না ততক্ষণ শেষ নয়।